হ্যালো স্টুডেন্টস, ছায়া স্মার্ট ক্লাসে তোমাদের স্বাগত। আমি শুভাশিস স্যার। আজ আমি তোমাদের নবম শ্রেণীর শব্দ অধ্যায় থেকে শব্দের প্রতিফলন ও প্রতিধ্বনি সম্পর্কে জানাবো। আর এই অধ্যায়টি বা এই টপিকগুলি তোমরা কোথায় পাবে? এগুলি তোমরা পেয়ে যাচ্ছ ছায়ার নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান ও পরিবেশ এবং ভৌতবিজ্ঞান ও পরিবেশ শিক্ষক এই বই দুটিতে। শব্দ একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, আর এই অধ্যায়ে তোমরা পরিচিত হবে অনেক নতুন নতুন টার্মের সঙ্গে। আর নতুন টার্ম মানেই মনে একটা ভয়ের সঞ্চার করে। আমার এই ভিডিও তোমাদের সেই ভয় দূর করতে সাহায্য করবে। তাহলে এবার চলে আসি আমরা মূল বিষয়বস্তুতে। প্রথমেই আমরা আলোচনা করব শব্দের প্রতিফলন নিয়ে। এই প্রতিফলন টার্মটার সঙ্গে তোমরা পরিচিত। সপ্তম শ্রেণীতে তোমরা আলোর প্রতিফলন পড়েছ। আলোর প্রতিফলনে কি ছিল? আলো কোনো একটা মাধ্যমের ভেতর দিয়ে যেতে যেতে অন্য কোনো মাধ্যমে বাধাপ্রাপ্ত হয়ে আবার পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসা, এটাই ছিল আলোর প্রতিফলন। শব্দের প্রতিফলনও আলোর প্রতিফলনের সঙ্গে একই রকম একটা জিনিস। কীরকম? ধরো এখানে একটা দেওয়াল বা কোনো একটা বড় বাধা কিছু আছে, এখানে একটা শব্দ উৎস রয়েছে, এখান থেকে শব্দ গেল, এখানে বাধাপ্রাপ্ত হয়ে এখানে ফিরে এলো। এখানে যে ঘটনাটা ঘটলো এটা হলো শব্দের প্রতিফলন। শব্দের প্রতিফলনের সঙ্গে আলোর প্রতিফলনের কিছু মিল রয়েছে। কি মিল? আলো যে প্রতিফলনের সূত্র মেনে চলে, শব্দ সেই প্রতিফলনের সূত্র মেনে চলে। অর্থাৎ আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব এরা একই সমতলে থাকে এবং আপতন কোণ ও প্রতিফলন কোণ সবসময় সমান হয়। এটা আলোর জন্যও সত্যি, শব্দের প্রতিফলনের জন্যও সত্যি। দুটি ক্ষেত্রে তফাৎ কী রয়েছে? আলোর প্রতিফলনের জন্য প্রতিফলক তল খুব ছোট হলেও চলবে, যেহেতু আলোর তরঙ্গদৈর্ঘ্য ছোট হয়। শব্দের তরঙ্গদৈর্ঘ্য খুব বড় বলে শব্দের প্রতিফলনের জন্য প্রতিফলক তলকে অনেক বড় হতে হবে। যেমন বড় দেয়াল, বড় পাহাড়, তবে গিয়ে আমরা ওর প্রতিফলন শুনতে পাবো। এবার আমরা একটা পরীক্ষা করে শব্দের প্রতিফলন দেখব। একটা কাঠের টেবিল, এই টেবিলের ওপর দুটো ফাঁপা পাইপ রাখা হয়েছে, ঠিক যেরকম তোমরা ছবিতে দেখতে পাচ্ছ। এই পাইপের এখানে একটি ঘড়ি রাখা হয়েছে যেটা টিকটিক করে চলছে। এইখানে একটি পাটাতন আছে, সেই পাটাতনে এই পাইপের ভেতর দিয়ে শব্দ যাচ্ছে, ওখানে ধাক্কা খেলো, তারপর প্রতিফলিত হলো, এখানে কান পাতলে আমি টিকটিক করে শব্দ পাবো। আর এই দুই পাইপ অর্থাৎ ঘড়ি এবং কানের মাঝখানে আরেকটি পাটাতন রাখা আছে, যেটি বেশ উঁচু বড় পাটাতন, যাতে করে এই ঘড়ির আওয়াজ কানের মধ্যে ডাইরেক্ট না আসে। অর্থাৎ কানে যখন পাইপের মধ্যে দিয়ে আওয়াজ আসছে, তাহলে সেই আওয়াজটা ওই পাটাতনে প্রতিফলিত হয়ে আসছে, এটা আমরা বুঝতে পারছি। এক্ষেত্রে শব্দের প্রতিফলন ঘটছে। এখন এই টেবিলের তল থেকে কোনো একটা পাইপকে যদি আমি একটু উঁচু করে ধরে নিই, তাহলে আমরা ওই ঘড়ির টিকটিক আওয়াজ আর শুনতে পাবো না। অর্থাৎ এক্ষেত্রে প্রতিফলনের ওই যে সূত্র, যে আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং আপতন বিন্দুতে অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, এক্ষেত্রে ওই সূত্রটা প্রতিষ্ঠা করা গেল। এবার
এই পাইপগুলোকে সরিয়ে নিলাম। তার আগে সরিয়ে নেওয়ার আগে এই পাইপের এই বিন্দুগুলোকে আমি নির্দেশিত করে দিলাম। এবার লাইন ড্র করলাম, করে আমি যদি কম্পাস দিয়ে এই দুটো অ্যাঙ্গেল মেজার করি, অর্থাৎ এটা এবং এটা, একটিকে আপতন কোণ ও একটিকে প্রতিফলন কোণ বললে এই দুটো কোণ দেখতে পাবো সমান হচ্ছে। অর্থাৎ প্রতিফলনের যে দ্বিতীয় সূত্র, সেই সূত্রটি শব্দের ক্ষেত্রে সত্যি হয়, এটা আমরা এখান থেকে জানতে পারছি। শব্দের এই প্রতিফলন ধর্মকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে ডাক্তারবাবুরা যে ব্যবহার করে স্টেথোস্কোপ, হার্টবিট মাপার জন্য যে যন্ত্র, বা স্পিকিং টিউব, মানে একটা কথা বলার পাইপ। ওখানে কি করা হয়, এরকম একটা লম্বা পাইপ বা নল থাকে, শব্দ বারবার বারবার প্রতিফলিত হতে থাকে, প্রতিফলিত হতে হতে শ্রোতার কানে গিয়ে পৌঁছয়। আগেকার দিনে বড় কোনো হল ঘরে কোনো ব্যক্তি কথা বললে সেই হল ঘরে অনেক শ্রোতা আছে, তাদের কানে শব্দ পৌঁছতো না। তার জন্য কি করা হতো, হল ঘরের ছাদটাকে অনেকটা অবতলাকৃতির করা হতো। এখান থেকে বক্তা কোনো শব্দ করলে সেই শব্দ বারবার প্রতিফলিত হয়ে বিভিন্ন জায়গায় থাকার শ্রোতার কানে এসে পৌঁছতে পারে। তখন অতটা লাউড স্পিকারের প্রচলন যখন ছিল না, তখন শব্দেরই প্রতিফলন ধর্মকে কাজে লাগানো হতো। আবার তোমরা যদি দেখো, আমাদের কানের গঠন, কানের বাইরের যে এই কানের পাতাটা রয়েছে কীরকম অবতল আকৃতির। কোনো একটা শব্দ এসে আমাদের কানের এই পর্দায় ধাক্কা মারে, ধাক্কা মেরে ওটা প্রতিফলিত হয়ে কর্ণকুহরের ভেতরে ঢুকে যায়, এই শব্দের প্রতিফলন ধর্মকে কাজে লাগানোর জন্য। আবার দূর থেকে অনেক ক্ষীণ শব্দ আসছে, তার জন্য আমরা এক্সট্রা করে কি করি, আবার কানের পিছনে এরকম একটা হাত লাগিয়ে দিই, যাতে শব্দ এইখানে ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে কানের ভেতরে ঢুকতে পারে সহজে। এবার আমরা আলোচনা করব প্রতিধ্বনি সম্বন্ধে। প্রতিধ্বনি কি? প্রতিধ্বনি নতুন কোনো বিষয় নয়। তোমরা আগে প্রতিফলন জানলে, প্রতিফলনেরই একটি বিশেষ ঘটনা হলো প্রতিধ্বনি। কীরকম? ধরো এখানে একটি বড় প্রতিফলক তল আছে, এখান থেকে শব্দ উৎস প্রতিফলিত হলো, এখানে শ্রোতা আছে, তার কানে পৌঁছলো। আবার উৎস থেকে শ্রোতার কানে ডাইরেক্ট শব্দটা পৌঁছলো। এখন মূল শব্দ যেটা ডাইরেক্ট পৌঁছলো, সেটার থেকে যেটা প্রতিফলিত হয়ে এলো, সেটা যদি আলাদা করে আমরা কানে অনুভব করতে পারি, তাহলে দ্বিতীয় শব্দটাকে এই প্রথম শব্দের প্রতিধ্বনি বলবো। এখন এই প্রতিধ্বনি কি আমরা সবসময় শুনতে পাই? ধরো আমরা একটা সাধারণ ঘরে যখন কথা বলি, তখন কি প্রতিধ্বনি শুনতে পাই? পাই না। কিন্তু একটা বড় হল ঘরে যখন কথা বলি, আমরা তার প্রতিধ্বনি শুনতে পাই। তাহলে নিশ্চয়ই প্রতিধ্বনি শোনার জন্য প্রতিফলকের দূরত্ব একটা এতটাই বেশি দূরত্ব কিছু হতে হবে, তবেই আমরা শুনতে পাবো। সেই দূরত্বটা ন্যূনতম কত হতে হবে, সেটা আমরা ক্যালকুলেশন করে বার করতে পারি। কীরকম? ধরো একটা ক্ষণস্থায়ী শব্দ আছে, একটা বোমার শব্দ বা একটা গুলির শব্দ, সেই শব্দটার আমি প্রতিধ্বনি শুনবো। তার জন্য আমার কি দরকার? তার আগে আমাদের জানতে হবে কোনো একটা শব্দ আমাদের মস্তিষ্কে 1/10 সেকেন্ড স্থায়ী হয়। কীরকম? 1/10 সেকেন্ড স্থায়ী হয়। অর্থাৎ এই 1/10 সেকেন্ড এই সময়ের মধ্যে যদি অন্য কোনো শব্দ আমাদের কানে এসে পৌঁছয়, তাহলে আমাদের কান ওই শব্দটাকে পৃথক করে শুনতে পায় না। অর্থাৎ মস্তিষ্কে 1/10 সেকেন্ড সময় একটা কোনো শব্দে রেস থাকে। এই সময়টাকে বলা হয় শ্রুতি নির্বন্ধ। এখন কোনো একটা ক্ষণস্থায়ী শব্দ, অর্থাৎ বোমার শব্দ, এটা শুনতে গেলে আমাদের প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হতে হবে? এখন ধরে নিচ্ছি যে আমাদের ঘরের তাপমাত্রায় শব্দের বেগ 348 মিটার
পার সেকেন্ড, অর্থাৎ শব্দ 1 সেকেন্ডে এত মিটার যায়। তাহলে এই 1/10 সেকেন্ডে কত যাবে? 348 ইন্টু 1/10 মিটার যাবে, অর্থাৎ 34.8 মিটার যাবে। অর্থাৎ ওই সময়ে শব্দ কি হলো? উৎস থেকে যাবে, গিয়ে প্রতিফলকে প্রতিফলিত হবে এবং শ্রোতার কানে এসে আবার পৌঁছবে। কীরকম? ছবিটা একটু দেখে নেওয়া যাক। এই যাবে, এই ফিরে আসবে, এটা টোটাল কতটা ডিস্টেন্স? এই টোটাল ডিস্টেন্সটা, একবার যাওয়া এবং একবার আসা, এই ডিস্টেন্সটা হচ্ছে 34.8 মিটার। তাহলে এই দূরত্বটা কত? এর অর্ধেক, অর্থাৎ 34.8/2, এটা হয়ে যাচ্ছে 17.4 মিটার। এই দূরত্বটা হয়ে গেল কোনো একটা ক্ষণস্থায়ী শব্দ শোনার জন্য প্রতিফলকের শ্রোতা থেকে ন্যূনতম দূরত্ব। অর্থাৎ এই দূরত্বর থেকে বেশি দূরত্বে কোনো প্রতিফলক তল থাকলে অবশ্যই আমরা সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পাব, কিন্তু এর থেকে যদি কম দূরত্বে থাকে তাহলে সে এই 1/10 সেকেন্ড সময়ের অনেক আগেই আমাদের কানে এসে পৌঁছে যাবে। তাহলে আমরা আলাদা করে সেই শব্দটাকে চিনতে পারবো না, তখন আমরা তার প্রতিধ্বনি শুনতে পাবো না। আবার কোনো বোধগম্য শব্দ, যেরকম একমাত্রিক, দ্বিমাত্রিক, ত্রিমাত্রিক, এরকম সিলেবল যেটাকে ইংরেজিতে বলে, আমি, এই যে একটা পদ উচ্চারণ করলাম আ মি, এক্ষেত্রে দুটো পদাংশ আছে। এইগুলোর জন্য ন্যূনতম দূরত্ব এর প্রতিধ্বনি শোনার জন্য কতটা লাগবে? না, প্রথমে ধরি যে একটা একমাত্রিক শব্দ, না, মা, এগুলো হচ্ছে একমাত্রিক শব্দ। শব্দের বেগ 348 মিটার পার সেকেন্ড, এটা আমি ধরে নিলাম রুম টেম্পারেচারে। অনেক সময় এই শব্দের বেগটা একটু ভিন্ন ভিন্ন সময় ভিন্ন ভিন্ন দেওয়া থাকে, সেক্ষেত্রে উত্তরটা সামান্য একটু এদিক ওদিক হতে পারে। এখন দেখা গেছে আমরা 1 সেকেন্ড সময়ে 5টার বেশি পদাংশ উচ্চারণ করতে পারি না। তাহলে একটা পদাংশ উচ্চারণ করতে আমাদের কত সময় লাগবে? 5টার জন্য 1 সেকেন্ড, তাহলে একটার জন্য 1/5 সেকেন্ড সময় লাগছে। তাহলে এই সময়ে এই বেগ নিয়ে শব্দ কত দূর যাবে? না, ইন্টু 1/5। এটা ক্যালকুলেশন করে তোমরা দেখবে কত বেরোচ্ছে। এই দূরত্বটা যাওয়া, প্রতিফলকে প্রতিফলিত হয়ে আবার ফিরে আসা, তাহলে দূরত্ব কত? ন্যূনতম দূরত্ব এটা ডিভাইডেড বাই 2। তাহলে এটা যেটা বেরোবে সেটাই হবে একমাত্রিক শব্দ শোনার জন্য প্রতিফলকের ন্যূনতম দূরত্ব। তোমরা ক্যালকুলেশনটা নিজেরা একটু করে দেখো। এখন এটাই যদি একমাত্রিক না হয়ে দ্বিমাত্রিক শব্দ হতো তখন কত সময় লাগতো? তখন লাগতো 2/5 সেকেন্ড। তাহলে এই ক্যালকুলেশন সব কিছু একই থাকবে, শুধু এক্ষেত্রে এই 1-এর বদলে এটা 2 হয়ে যাবে। ত্রিমাত্রিক হলে এখানে 2-এর বদলে তখন 3 হয়ে যাবে। হলে আমাদের প্রতিফলকের ন্যূনতম দূরত্ব আমরা এখান থেকে ক্যালকুলেশন করে করে বার করতে পারবো। এই প্রতিধ্বনিকে কাজে লাগিয়ে আমরা সমুদ্রের গভীরতা নির্ণয় করতে পারি। কিভাবে? ধরো সমুদ্রের উপরে একটা জাহাজ আছে, এই জাহাজের তলদেশের একটু নিচে একটা শব্দের উৎস রাখা হয়েছে, অর্থাৎ যেখান থেকে শব্দ সৃষ্টি করা যাবে। আর ওই একই পরিমাণ নিচে একটা হাইড্রোফোন যন্ত্র রয়েছে। কি সেই যন্ত্র? না, যে শব্দটাকে রিসিভ করতে পারবে। এইবার এখানে শব্দ করা হলো, এখানে শব্দ রিসিভ করা হলো। শব্দ দুটো পথে যাচ্ছে, একটা ডাইরেক্ট গেল এস থেকে এইচে,
আরেকটা সমুদ্রের তলদেশে প্রতিফলিত হয়ে গেল পি বিন্দুতে, এখানে ধরে নিয়েছি পি বিন্দুতে প্রতিফলিত হয়ে এইচে এসে পৌঁছেছে। এখন ধরে নিচ্ছি ডাইরেক্ট যাওয়ার জন্য সময় লেগেছে T1 আর প্রতিফলিত হয়ে যাওয়ার জন্য সময় লেগেছে T2। তাহলে যদি জলের ভেতর শব্দের বেগ ধরে নিই যে ভি, তাহলে এই দূরত্বটা কত? ভি T1 কোত্থেকে পেলাম? আমরা বলগতি অধ্যায়ে জানি এস সমান ভি টি, সেখান থেকে আমরা পেয়েছি, অর্থাৎ এই পুরো দূরত্বটা পেয়ে গেলাম ভি T1। আর এই পথ হয়ে এখানে প্রতিফলিত হয়ে এখানে ফিরলো, তার জন্য টাইম লেগেছে T2। তাহলে এই দূরত্বটা কত? বেগ ভি টাইম T2, ওটা হয়ে গেল ভি T2। এখন পি বিন্দুর ওপরে যদি আমি একটা লম্ব টানি, সেটা কিউ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই পি কিউ, এই গভীরতাটাই হলো সমুদ্রের তলদেশের গভীরতা। তাহলে আমাদেরকে এই পি কিউটা বার করতে হবে। পি কিউ বার করতে গেলে কি দরকার? আমি এই ছবি থেকে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ। আমি যদি এটা জানি আর যদি এটা জানি, তাহলে আমি এখান থেকে পি কিউ বার করে নিতে পারবো। তাহলে আমাদের আগে এস কিউ বার করতে হবে। এস কিউ কত? এই টোটালটা কত বলেছি? ভি T1। তাহলে এস কিউ তার অর্ধেক, অর্থাৎ ভি T1 ভি T1/2। আর এসপি কত? টোটালটার অর্ধেক, অর্থাৎ ভি T2/2। এখন এবার পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বার করব কি? পি কিউ। পি কিউ সমান কত? পি কিউ সমান √, অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। অতিভুজ কত? এটা ভি T2, ভি T2/2 এর হোল স্কোয়ার মাইনাস ভি T1/2 এর হোল স্কোয়ার, পুরোটা রুটের ভেতরে আছে। এবার এখান থেকে v/2 আমি বাইরে বের করে নিলাম, কমন নিয়ে নিলাম, তাহলে কি দাঁড়াবে জিনিসটা? দাঁড়াবে এই রকম, v/2 রুটের ভেতরে থাকবে T2 স্কোয়ার মাইনাস T1 স্কোয়ার। এই হয়ে গেল সমুদ্রের তলদেশে গভীরতা। এক্ষেত্রে শব্দের বেগের মান জানা, ঘড়ি থেকে এই সময়গুলোর ভ্যালু আমার জানা আছে, এখান থেকে ক্যালকুলেশন করে আমি পি কিউ বার করে ফেলতে পারবো। এইবার যদি এই যন্ত্রগুলোকে একটু তলদেশ থেকে নিচে রাখা হয়, জাহাজের তলদেশ থেকে, তাহলে ধরে নিচ্ছি যে এই জিরো নিচে রাখা হয়েছে, তাহলে প্রকৃত গভীরতা কত? এর সঙ্গে আরও এই জিরো, এই উচ্চতাটা যোগ করে দিল, পেয়ে যাব। ধরে নিচ্ছি এরোপ্লেন কোনো একটা সময়ে এই অবস্থানে রয়েছে এবং ওই পজিশানে একটা তীক্ষ্ণ শব্দ করা হলো, যে শব্দটা মাটিতে প্রতিফলিত হয়ে ওই এরোপ্লেনের কাছে পৌঁছলো যখন এরোপ্লেন সি অবস্থানে রয়েছে। ধরে নিচ্ছি এরোপ্লেনের বেগ ইউ আর বায়ু মাধ্যমে শব্দের বেগ ভি। এর সাহায্যে আমাদের এই উচ্চতা বার করতে হবে। এ থেকে সিতে যাওয়ার জন্য এরোপ্লেনের সময় লেগেছে কত? টি সেকেন্ড। ওই টি সময়ে তাহলে কতটা দূরত্ব গেছে? ইউ বেগে এরোপ্লেন গেছে ইউ টি দূরত্ব, তাহলে এই দূরত্বটা হলো ইউটি। তাহলে এর অর্ধেক কত? UT/2। এখন শব্দ ভি বেগে যাচ্ছে ওই সময়ে, তাহলে শব্দ কত গেছে? ভি টি দূরত্ব। তাহলে শব্দ এই অর্ধেকটা যেতে কতটা দূরত্ব গেছে? VT/2। তাহলে এটা আমি কি করে পাবো? একই রকম পিথাগোরাসের উপপাদ্য দিয়ে, H সমান √,
অতিভুজের স্কোয়ার অর্থাৎ VT/2 VT/2 এর হোল স্কোয়ার মাইনাস এটা অর্থাৎ UT/2 UT/2 এর হোল স্কোয়ার। এত দূর কোনো অসুবিধা নেই, বোঝা গেল? এখান থেকে T/2 এটাকে কমন নিয়ে নিলাম, রুটের বাইরে বেরিয়ে গেল, তাহলে T/2 বাইরে বেরিয়ে গেল, ভেতরে থেকে যাচ্ছে V² মাইনাস U²। অর্থাৎ যদি আমি সময় মেজার করতে পারি, শব্দের বেগ জানা, এরোপ্লেনের বেগ জানা, এই তিনটে টার্ম জানা থাকলে আমি এরোপ্লেন মাটি থেকে কতটা উচ্চতায় আছে তাহলে সেটা পেয়ে যাব। এবার আমরা জানব অনুরণন, একটি নতুন টার্ম। ভয়ের কিচ্ছু নেই, তোমরা প্রতিফলন জেনেছ, প্রতিধ্বনি জেনেছ। এখন প্রতিধ্বনি আমরা কি করি, কোনো একটা শব্দ করলাম, তার একবার প্রতিধ্বনি শুনতে পাই, কোনো একটা পার্টিকুলার প্রতিফলক তল থেকে ওটা প্রতিফলিত হয়ে আমাদের কানে আলাদা করে এসে যখন পৌঁছলো। কিন্তু যদি কোনো একটা বড় হলঘর হয়, তার যদি অনেক প্রতিফলক তল থাকে, তাহলে বিভিন্ন প্রতিফলক তল থেকে শব্দ কি হবে, বারবার প্রতিফলিত হয়ে তার প্রতিধ্বনি আমাদের কানে এসে পৌঁছবে। যেরকম কোনো একটা ফাঁকা বড় হলঘরে আমরা যদি কথা বলি, তাহলে কি একটা গম গম করে আওয়াজ হয়, ওই ঘটনাটাই হলো অনুরণন। আজকের আলোচনা এখানেই শেষ হলো। ভৌতবিজ্ঞানের অন্যান্য বিষয়গুলির ওপর ভিডিও পেতে ছায়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। নতুন নতুন ভিডিওগুলির নোটিফিকেশান পেতে বেল আইকনে ক্লিক করো। ভালো থেকো, সুস্থ থেকো।